আর বিরোধী দল এটা কখনো মেনে নিতে পারেনি যে তারা নির্বাচনে পরাজিত হয়েছে এবং তাদের অপোজিশন হিসেবে থাকতে হবে। আমার আদি প্রশ্নটিতে যদি আমি আসি, এরকমই একটি অবস্থায় আপনি কিভাবে মনে করছেন যে দলীয় সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব? আমি মনে করি এখানে প্রথম কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রপতি যে উদ্যোগটা নিয়েছেন সেটা প্রশংসনীয় উদ্যোগ। কারণ আমরা যদি দেখি যে এর আগে কিন্তু এ ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেটি ঠিক, এটা নেওয়া হয়নি, কোনো ইতিহাস এটা নাই। সুতরাং এখানে যদি সব দল, আমি মনে করি যে বিএনপি বৃহত্তম দল হিসাবে এখানে আছে, রাজনৈতিক দল হিসাবে আছে অপোজিশনে, তারা যদি সবাই যান এবং আমরা সবাই বাংলাদেশের লোক, আমরা সবাই বাংলাদেশে থাকি, কেউ রাজনীতি করি, কেউ লেখাপড়া করি, কেউ এরকম কাজ বিভিন্ন কাজে যুক্ত আছি, আমরা যদি সবাই চাই যে একটি ভালো নির্বাচন কমিশন হোক, যার সম্পর্কে কোনো বিরোধ নাই, যার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই, যার ইন্টিগ্রিটি নিয়ে কোনো প্রশ্ন নাই, করা যাবে না কেন? আরেকটা যেটা কথা উঠেছে যে লিগাল প্রোটেকশন অফ দ্য কমিশন, the commission has the legal protection because it's a constitutional body. It is very difficult to dislodge the commissioners, including the chief election commissioner. সুতরাং এটা কিন্তু মিথ যে তাদের যথেষ্ট ক্ষমতা নাই এবং তাদেরকে আরো ক্ষমতা দিতে হবে। এটা হচ্ছে আমাদের মাইন্ডসেটটা বদলাতে হবে। আপনি আমাদের মাইন্ডসেটটা যদি আমরা বদলাতে চাই বা পারি, এবং সেখানে যদি আমাদের সত্যিকার অর্থে রাজনীতিবিদরা তাদের ভূমিকা যদি সঠিকভাবে পালন করেন, তাহলে এই সমস্যা হবে বলে আমি মনে করি। অধ্যাপক ফেরদৌস হোসেনের কাছে যদি আসি, যে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন যে সব রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন এবং শক্তিশালী নির্বাচনী কমিশন করার ক্ষেত্রে, সেটাতে করতে মানে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির সংলাপে যোগ দেওয়ার ব্যাপারে বিএনপি একরকম স্বাগত জানাচ্ছে, কিন্তু এখনো ঠিক করতে পারছে কিনা যাবে কি যাবে না। কেন এই দ্বিধাটা কেন? মানে এর আগে আমি যে কথা বলতে চাই তা হলো যে বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি, তিনি সংবিধান অনুযায়ী সুস্পষ্টভাবেই বলা যায় যে সংবিধানের 118 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রদান করবেন আইনের বিধান সাপেক্ষে। এটা হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান। কিন্তু আবার সংবিধানের মধ্যেই স্পষ্ট করে বলা আছে যে প্রধান বিচারপতিকে নিয়োগ প্রদান ব্যতি রেখে প্রজাতন্ত্রের এবং প্রধানমন্ত্রী অপরাপর সকল কার্য সম্পাদন করবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এখন প্রশ্ন হলো যে রাষ্ট্রপতি, আমি যদি এই দুইটি আর্টিকেলকে সামনে রাখি সংবিধানের, তাহলে দেখা যাবে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারকে যে রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করবেন, এই নিয়োগটিও তিনি কিন্তু স্বীয় বিবেচনায় দিতে পারবেন না। এই নিয়োগ তাকে কার্যকর করতে হবে বা নিয়োগ দিতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। এখন সংবিধানে এই পরামর্শ শব্দটা কেন লেখা হলো? এটা লেখা হলো যেহেতু রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের প্রধান ব্যক্তি, তার পদমর্যাদা সবার উপরে, সেই কারণে ভদ্রতার জন্য পরামর্শ শব্দটি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা যদি কার্যত দেখি, তাহলে এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ইনস্ট্রাকশন অনুযায়ী তিনি এই দায়িত্বটি সম্পাদন করবেন। তাহলে এখানে সিদ্ধান্ত নেবার দায়িত্ব কিন্তু প্রধানমন্ত্রীর, রাষ্ট্রপতির নয়। তাহলে রাষ্ট্রপতি কি করতে পারেন? তিনি আলোচনা করতে পারেন, তিনি চায়ের টেবিলে বসাতে পারেন, চা পান করাতে পারেন, নিজেও চা পান করতে পারেন, কথা শুনতে পারেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবার কোনো ক্ষমতা বা কোনো এখতিয়ার এই সংবিধান রাষ্ট্রপতিকে দেয়নি। এবং বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সেই বাস্তবতায় ওই সিদ্ধান্ত গ্রহণ করবার কোনো অবকাশ রাষ্ট্রপতি। আমরা কি সব আলোচনা, আমরা কি সব কার্যক্রম শুধু যেখানে সিদ্ধান্ত গৃহীত হয় সেখানেই করি, নাকি আলোচনা আমরা নানা জায়গাতেই করি? এবং রাষ্ট্রপতির জায়গা থেকে উনিও কিন্তু ভালো করে জানেন যে কনস্টিটিউশনে উনাকে কি ক্ষমতা দেওয়া হয়েছে না হয়েছে। উনি একটা উদ্যোগ নিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর কথা আমি শুনি, এই বিষয়টাতে অংশগ্রহণ করতে, স্বাগত জানাতে কোথায় দ্বিধা? এটা তো সবাই আমরা জানি যে রাষ্ট্রপতি 56 অনুচ্ছেদের 3 দফা অনুসারে এবং 95 অনুচ্ছেদের 1 দফা অনুসারে ওই প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ ছাড়া উনি আর সবকিছু প্রধানমন্ত্রী পরামর্শ করবেন না। প্রধানমন্ত্রী নিয়োগটাও শর্ত সাপেক্ষ, এখানেও কিন্তু তার স্বাধীন বিবেচনার খুব সুযোগ নাই। মানে পার্লামেন্টের মেজরিটি পার্টির নেতা বা নেত্রীকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। কিন্তু রাষ্ট্রপতি একটি আনুষ্ঠানিক এবং সর্বোচ্চ পদ হিসাবে তিনি যে আলোচনার উদ্যোগটি নিয়েছেন, এটি আমাদের দুই পক্ষের, বিবদমান পক্ষের যে মুখ দেখা থেকে বন্ধ, বা আমরা কথাগুলি বলছি কিন্তু বাইরে উনি একটি বলার সুযোগ করে দিচ্ছেন, সেটি কি আমরা? ঠিক আছে, সেটা তো হতেই পারে যে রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে
তিনি একটি সংলাপের আয়োজন করতে পারেন জি এবং যে কোনো রাজনৈতিক বিবাদ নিষ্পত্তির ক্ষেত্রে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবার জন্যে তার অফিসটাকে তিনি ব্যবহার করতে পারেন, এতে তো কোনো দ্বিধা বা সংশয়ের কিছু নেই। কিন্তু আমি যে কথা বললাম সেটা হচ্ছে এই যে রাষ্ট্রপতির সিদ্ধান্ত গ্রহণমূলক কোনো কর্তৃত্ব কিংবা এখতিয়ার নেই, সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। কাজেই এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে যে সিদ্ধান্তটি আসবে সেই সিদ্ধান্তটি অবশ্যই একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং যেহেতু সিদ্ধান্তটি হবে রাজনৈতিক সিদ্ধান্ত, এই কারণে এই ধরনের সেরিমোনিয়াল যে অ্যারেঞ্জমেন্টসগুলো, যে ব্যাপারগুলো, এগুলোর মধ্য দিয়ে খুব বেশি কিছু আশা করা, আমি অ্যাটলিস্ট একজন রাজনীতিবিজ্ঞানের অধ্যাপক হিসেবে আমি তা মনে করি না, খুব আশা করা সঙ্গতও হবে বলে আমি মনে করি। জগতে কিন্তু আমরা পলিটিক্যাল সায়েন্সের হিস্ট্রিগুলি যদি দেখি, আপনি স্যার আমাদের আরো ভালো করে এগুলি পড়িয়েছেন, অনেক কিছুই কিন্তু অনানুষ্ঠানিক এইসব আলোচনার মাধ্যমে অনেক অনেক সেটা হতে পারে, অনেক কিছুই কিন্তু অর্জিত হয়েছে। আমি বলি সেটা হতে পারে। এখানে বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক পক্ষ এবং প্রতিপক্ষ বা বিবাদমান পক্ষ, যদি আপনি ধরেন যে সরকারি দল এবং বিরোধী দল, এখানে দুই দলের মধ্যে একটা রাজনৈতিক সমঝোতা হতে হবে। যে কথা নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সাহেব বললেন যে এখানে যদি রাজনৈতিক সমঝোতা হতে হয় তাহলে কিন্তু আপনাকে ছাড় দিতে হবে, গিভ অ্যান্ড টেক করতে হবে। ওসমান ফারুক সাহেব যে কথা বললেন যে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট, আমি ওনার সাথে দ্বিমত করছি, যে গভর্নমেন্টের এই প্রভিশন তুলে দেওয়া হলো তখন কোনো আলোচনা করা হয়নি, আলোচনা হয়েছিল এবং অধিকাংশ ব্যক্তি, আইনজীবী, সিভিল সোসাইটির লোকেরা, অধিকাংশই কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে মত দিয়েছে। আমরা যদি খেয়াল করি তাহলে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেলও কেয়ারটেকার গভর্নমেন্ট রাখার পক্ষে মত দিয়েছে, কিন্তু এটা হচ্ছে কোর্ট ভিউ নিয়েছেন। আমি এটা পরে আসছি, যখন প্রধানমন্ত্রী রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের এই প্রভিশন তুলে দেওয়া হবে, তখন প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকেই কিন্তু পরবর্তীকালে আপনার আওয়ামী লীগের যারা নেতা, যারা মন্ত্রী, যারা মানে তাদের সংসদীয় কমিটির সদস্য, তারা কিন্তু প্রধানমন্ত্রীর ওই ইচ্ছাটাকেই বাস্তবায়ন করেছেন। আপনি আদালতের যে কথা বলছেন, আমি তো আপনাকে বলতে পারি স্পষ্ট করেই যে আদালতের সেই রায়টি এখন পর্যন্ত লেখা হয়নি এবং আদালত এখন পর্যন্ত তার যে অবজারভেশন, যে কি কারণে আদালত এই কেয়ারটেকার সরকার ব্যবস্থাকে অবৈধ বললেন এবং কি কারণে পরবর্তী দুইটি নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হতে পারে বা করা যেতে পারে সেই মতামত দিলেন, সেই ব্যাপারে সর্বোচ্চ আদালতের যে দৃষ্টিভঙ্গি, সর্বোচ্চ আদালতের যে অ্যানালিসিস, সেটা কিন্তু এখন পর্যন্ত দেশবাসী জানেনি। আপনি এটা ঠিকই বলেছেন। এই পর্যায়ে আমরা কথা বলছি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরানের সাথে। জনাব কামরান, রাষ্ট্রপতির সংলাপ থেকে আপনি কি ফল আশা করছেন? ধন্যবাদ শ্রদ্ধেয় প্যানেলিস্ট এবং সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমে যে জিনিসটা মনে করি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সেই দেশের জনগণের আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, তার চাওয়া পাওয়া সব কিছুই কিন্তু একটা নির্বাচনকে কেন্দ্র করেই হয়। একটা মানুষ যখন তার সঠিকভাবে মতামত প্রদান করতে পারে, সেখানেই গণতন্ত্রটা সুপ্রতিষ্ঠিত হয়। এই লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি আমাদের আগামী পার্লামেন্ট নির্বাচনের এখনও প্রায় বছর দুয়েক বাকি, তার আগে যে সময়োচিত যে সিদ্ধান্তটা তিনি নিয়েছেন যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে সবার একটা ঐক্যমতের ভিত্তিতে একটা শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা, আমি ওনার এই মহামান্য রাষ্ট্রপতির এই উদ্যোগকে আমি হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেটের সকল মানুষের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আমি বিশ্বাস করি আমরা যারা এই দেশে রাজনীতি করি, যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, আমরা যদি জনগণের কথা ভাবি, আমরা যদি দেশের কথা ভাবি, আমরা যদি মহান মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা লালন করি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এই দেশটা কোনো ব্যক্তির দেশ নয়, এই দেশ কোনো দলের দেশ নয়, এই দেশ বাংলার মানুষের, বাংলার 16 কোটি জনগণ এই দেশের। জনাব বদরুদ্দিন আহমেদ কামরান, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। এই পর্যায়ে আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব মলয় কুমার ভৌমিকের সাথে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় কুমার ভৌমিকের সঙ্গে আমাদের পরে কথা বলতে হবে। এই পর্যায়ে আমরা কথা বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তারের সঙ্গে। যারা মোহাম্মদ ইয়াহিয়া, রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন এর সাংবিধানিক ও রাজনৈতিক গুরুত্ব কতটা আছে বলে আপনি মনে করছেন? আলোচকগণ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিকে চট্টগ্রাম থেকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এই ব্যাপারে বলছি। মাননীয় রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে, আমি সেটাকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। তবে আমি এটাকে আরও গভীরভাবে সাধুবাদ জানাতে পারতাম যদি আমি জানতে পারতাম যে এই আলোচনার আহ্বানের এজেন্ডা কি একক এজেন্ডা, না এর সাথে আরও কিছু বিষয় জড়িত আছে। কারণ আমি মনে করি এককভাবে শুধু নির্বাচন কমিশন গঠন করার জন্য যদি মাননীয় রাষ্ট্রপতি এই আহ্বান জানিয়ে থাকেন, তাহলে তার ফলাফল খুব ভালো হবে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশের যে বর্তমান বিরাজিত রাজনৈতিক বাস্তবতা, সেখানে নির্বাচন কমিশন কেন গঠন করার কথা বলা হচ্ছে এই জন্যে নির্বাচন কমিশনের গঠনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এবং এটা একটা সমস্যা হিসাবে দাঁড়িয়েছে রাজনীতিতে, যে সব দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। আমাদের অগ্রাধিকারের কথা সরকারের বিবেচনায় রাখতে হবে, আমাদেরও মনে রাখতে হবে। সেই নির্বাচন কমিশন গঠনের বিষয়টার চাইতে আরও বড় অগ্রাধিকার পাওয়ার বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে যে ইস্যুটা উত্থাপিত হয়েছে, সেই ব্যাপারে একটা সমঝোতার বিষয়। কাজেই এই আলোচনায় যদি তত্ত্বাবধায়ক ইস্যুও এর সাথে সম্পৃক্ত করা হয়, তাহলে সেটা কিছুটা ফল দিতে পারে। তা না হলে শুধু এককভাবে নির্বাচন কমিশন গঠন যদি করাও হয়, সেই নির্বাচন কমিশন কি করবে? নির্বাচন কমিশন আমরা কেন গঠন করতে চাচ্ছি? নির্বাচন করার জন্য, আসন্ন নির্বাচন কমিশন শক্তিশালী থাকলে, নির্বাচন কমিশন দিয়ে করব কি? নির্বাচন কমিশন শক্তিশালী থাকলেও কি তত্ত্বাবধায়ক সরকারের দরকার আছে? বিরাজিত রাজনৈতিক দলগুলোর বাস্তবতা আমরা তো দেখছি, সবচাইতে বড় দল তাদের দুইটা এজেন্ডা দিয়ে তারা রোড শো করছে, ইত্যাদি করছে। কাজেই যদি মহামান্য রাষ্ট্রপতি শুধু নির্বাচন কমিশনের কথা তাদেরকে বলেন এবং নির্বাচনে রাজি করান, তাদের যে কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য আমরা শুনছি, আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমরা তো বুঝতে পারছি যে ইভিএম মেশিনে যদি ভোট নেওয়া হয় এবং কেয়ারটেকার সরকারের অধীনে যদি ইলেকশন করা হয়, তাহলে সব দল নির্বাচনে অংশগ্রহণের আশা সুদূর পরাহত বলে মনে হচ্ছে। জনাব মোহাম্মদ ইয়াহিয়া, আপনাকে ধন্যবাদ। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মলয় কুমার ভৌমিকের সাথে কথা বলবো। জনাব মলয় ভৌমিক, আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় এই ধরনের সংলাপের সাফল্যের বিষয়ে আপনি কতটা আশাবাদী? ধন্যবাদ। এটা ঠিক যে দীর্ঘদিনেরই বাংলাদেশে যে কোনো সংলাপের ক্ষেত্রে আমরা বারবার একটি হতাশাব্যঞ্জক চিত্রই দেখেছি, কিন্তু এ কথা তো ঠিক যে এরপরও সংলাপের কোনো বিকল্প কিন্তু নেই। আজকে যে সমস্যাটি বাংলাদেশে আবার নতুন করে দেখা দিল, যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এবং একটি শক্তিশালী স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন, সেই ক্ষেত্রে একটি নির্বাচন কমিশন যেটি আমি ব্যক্তিগতভাবে মনে করি ইতিমধ্যেই অনেকটা গ্রহণযোগ্যতা পেয়েছে। এইরকম একটি নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হতে যাচ্ছে, সেই প্রেক্ষিতে সংলাপের বিকল্প তো আমি দেখি না। যার যা বক্তব্য সেটি সংলাপের মধ্যে দিয়ে জাতি জানতে পারবে এবং আমার মনে হয় যে পরিস্থিতি দিন যতটা পাল্টাচ্ছে মানুষ অনেক বেশি সচেতন হয়ে উঠছে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এই সংলাপের ভাষ্যগুলো যখন মিডিয়াতে জনগণের মধ্যে আসবে, তখন একটি শক্তিশালী জনমত গঠন হবে এবং এভাবেই আমরা মনে করি যে সংলাপের পর সংলাপের মধ্যে দিয়ে একটি গ্রহণযোগ্য ফর্মুলা চলে আসবে। জনাব মলয় কুমার ভৌমিক, আপনাকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে ডক্টর ওসমান ফারুকের কাছে ফিরে আসবো। আমরা পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন অধ্যাপক এবং একজন মেয়রের কাছে শুনলাম যে সংলাপ নিয়ে তারা কি ভাবছেন। এই সব ভাবনার প্রেক্ষিতে এখানে নানা ধরনের কথা উঠে এসেছে। একটি এসেছে যে এই সংলাপ আসলে শুধু একটি বিষয়, শুধু নির্বাচন কমিশনের বিষয় না রেখে তত্ত্বাবধায়ক সরকারের পেছনে করা। অধ্যাপক ফেরদৌস হোসেন বলেছেন যে আসলে এই সংলাপ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির
যে মানে এখতিয়ার রাষ্ট্রপতির তো আসলে কোনো সিদ্ধান্ত গ্রহণমূলক এখতিয়ার নেই। অধ্যাপক মোহাম্মদ খান বলেছেন যে এর মধ্যে একটি শুভ দিকের উন্মোচন হচ্ছে। এই সবগুলি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। এই পর্যায়ে একটি বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আপনার কাছে এই বিষয়গুলি শুনবো। আমাদের সঙ্গেই থাকবেন, বিরতির পর আপনাদের সঙ্গে আরো কথা হবে।